নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণ পৌঁছায়নি প্রত্যন্ত এলাকায়, দুর্গত এলাকায় নিত্যপণ্যের বাজার চড়া। গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে ফিরে এনে বিচার দাবি জিএম কাদেরের, ভারতকে প্রভু নয়, চান বন্ধু হিসেবে। গত 16 বছরে গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন, সাম্প্রতিক গণহত্যা তদন্তে জাতিসংঘকে সহযোগিতার আশ্বাস। হোমিও বোর্ডের রেজিস্ট্রার থেকে 50 কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলম, দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। এবং সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, শিরোপা জয়ের হাতছানি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। জানাবো পুরো সংবাদ। ফেনীতে বন্যার পানি কমলেও নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পরিস্থিতি নাজুক। ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছাচ্ছে না, এমন অভিযোগ বানভাসী মানুষের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে বাড়ছে বন্যার পানি, এতে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ দেওয়ার জন্য প্রতিদিনই ছুটে আসছে বিভিন্ন সংগঠন। পর্যাপ্ত নৌকা না থাকায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ সহায়তা। এখানে প্রায় 500 লোকের মতো উঠছে। আমরা প্রতিদিন তাদেরকে বিভিন্ন সংস্থা থেকে, তারপর নিজস্ব উদ্যোগে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতেছি। আমাদের এলাকার লোকে খাওয়া দাওয়া দিতেছে, আমরা কোনো মতো পাচ্ছি। কবে যাই আল্লাহ কইতে এটা বলতে পারি। যারা তার সামগ্রী নিয়ে আসতেছে তারা মেইন রোডের পাশে দিয়ে ভিতরে ঢুকতে পাইতেছে না, একটা নৌকা নাই, কিছু নাই, কোনো যোগাযোগের বিচ্ছিন্ন সবকিছু। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা জুড়ে বাড়ছে পানিবাহিত রোগবালাই। এদিন ফেনীর বিভিন্ন এলাকায় 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হাসান। কল্যাণ তহবিল আছে, ওখানে টাকা জমা হচ্ছে। এটা যদি আরো একটু রিচ হয় তাহলে আমাদের ক্যাবিনেট থেকে আমরা আবারও এদিকে আসব। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। কুমিল্লায় পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যা। জেলা ত্রাণ কর্মকর্তার তথ্য অনুযায়ী এরই মধ্যে জেলার 14 উপজেলায় 7 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা 10 লাখ ছাড়িয়েছে। লক্ষ্মীপুরে ত্রাণের জন্য অপেক্ষা করছে পানিবন্দী মানুষ। অন্তত 30,000 মানুষ অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। এখন আমাদের ঘরে পর্যন্ত পানি আছে। আজকে ত্রাণ তো ঠিক মতন আসতেছে না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। পাহাড়ি ঢলের কারণে জেলায় প্রায় 1000 পুকুরের মাছ ভেসে গেছে, যার আর্থিক ক্ষতি প্রায় 19 কোটি টাকা। টাকা পাবো কইতে বেশি অনেক টেনশন আছে। ফেন করে আসে লাগাইছিলাম 5 কানি জমি। বৃষ্টি কমায় চট্টগ্রামে কমতে শুরু করেছে পানি। মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানে এখনো পানিবন্দী 50,000 মানুষ। দুর্গতদের সাহায্যে হাটহাজারী উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠন। এদিকে ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গেল 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। তবে এখনো পদ্মার পানি বিপদসীমার নিচে রয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। উন্নতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি, দুর্গত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে ফেনীর যে বর্তমান যে চিত্র, সেটি আসলে প্রতিটি এলাকা থেকে আসলে পানি নামছে। পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। আমরা দেখেছি পরশুরাম, ফুলগাজী, ছাগলাইয়া এলাকা থেকে ইতিমধ্যে পানি প্রায় 90% নেমে গেছে। শুধু কিছু সড়কে পানি রয়েছে। এছাড়া মানুষের
বাড়িঘরের যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে পানি রয়েছে। তবে বাড়িঘর থেকে পানি ইতিমধ্যে নেমে গেছে, তবে মানুষের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদরের কাজিরবাগ এলাকায়। আমি পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি হচ্ছে ফেনী ফুলগাজী পরশুরাম সড়ক। এই সড়কটি দিয়ে আসলে মানুষ অনেক কষ্টে দুর্ভোগ পোহায়ে আসলে তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি যে মানুষ আসলে ট্রাকে এবং বিভিন্ন যে ভ্যান গাড়ি এবং সিএনজি চালিত অটোরিকশার মাধ্যমে তারা আসলে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে এই সড়কে এখনো পর্যন্ত হাঁটুর উপরে পরিমাণ পানি রয়েছে। এই পানি আসলে গত 2-3 দিন এখানে প্রায় 8 ফুট থেকে 9 ফিট পানি ছিল। এখানকার আশপাশের যে চিত্র সেটি কিন্তু এই মুহূর্তে এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। এখানকার পাশে একটি ভবন রয়েছে, এই ভবনে আসলে বন্যায় কবলিত যে সকল পানিবন্দী মানুষ রয়েছিলেন তারা এই ভবনে আশ্রয় নিয়েছেন। এখনও তারা সেই ভবনে আশ্রয় নিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করছেন, জীবন নির্বাহ করছেন। তবে আমি আপনাকে একটি বিষয় বলে রাখি, এখানকার বন্যার্তদের মাঝে আসলে পর্যাপ্ত পরিমাণে যে খাবার সেটি কিন্তু পৌঁছানোর জন্য আসলে আমরা দেখেছি সকাল থেকেই ফেনী সদর হাসপাতাল মোড় থেকে প্রায় 300 থেকে 350 আসলে যে সকল ত্রাণবাহী গাড়ি কিন্তু বিভিন্ন অঞ্চল দিয়ে পৌঁছাচ্ছেন। তবে আমরা দেখেছি যে পরিমাণ আসলে খাদ্য আসলে মানুষের কাছে পৌঁছাচ্ছেন সে পরিমাণ আসলে মানুষের যে কষ্ট দুর্ভোগ আসলে অনাহারে থাকার সেটি কিন্তু থাকার কথা না। তবে এরপরেও কিন্তু আমাদের কাছে খবর আসছে যে ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে শুকনো খাবার এবং পানির কিন্তু সংকট রয়েছে। তবে এর কারণ হয়েছে এখানকার যে জেলা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আসলে কোনো ধরনের সমন্বয় না থাকার কারণে কিন্তু এই সংকটটা রয়েছে। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। বন্যার প্রভাবে নোয়াখালীতে নিত্য পণ্যের দাম আকাশচুম্বী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বাজারে বন্যার প্রভাব কেমন পড়ছে এই নিত্য পণ্যের বাজারে, সে বিষয়টি জানাবেন। লিনিয়া বলছিলেন বাজার পরিস্থিতির কথা এই বন্যার ভিতরে। তা আসলে যে নোয়াখালী, আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে যে নোয়াখালী শহরের যে প্রধান বাজার, খুচরা বাজার রয়েছে নোয়াখালী পৌর বাজার, সেটির জন্য আলাদা নির্ধারিত স্থান রয়েছে, নোয়াখালী পৌরসভা নির্ধারণ করে দিয়েছে। সেই বাজারে বন্যার প্রচুর পানি থাকার কারণে কোথাও হাঁটু সমানের চেয়ে কোথাও বেশি পানি থাকার কারণে আসলে বাজারে যে ব্যবসায়ী আছে, বিশেষ করে মাছ বাজার এবং সবজি বাজার সহ যে অন্যান্য খুচরা বাজার আছে, এগুলো আসলে বসতে পারছে না। বিধায় তারা এখন শহরের প্রধান সড়কের পাশে বাজার মিলিয়ে বসেছে। তো এতে করে যে আসলে যে তারা যে সড়কের পাশে বাজারে বসেছে, এতে করে যে যেমন বাজারের যে তাদের একটা সমস্যা হচ্ছে, একই সাথে যে বাজারে মানুষের সংখ্যা বেশি থাকায় শহরের উপরে যে বাজারে একটি প্রভাব পড়েছে, প্রচন্ড যানজট সৃষ্টি হচ্ছে শহরে। তো এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে কিছু বিক্রেতার সাথে, তারা জানিয়েছেন যে আসলে যে বাজারে এত পরিমাণ পানি যে তারা সেখানে বসতে পারছে না, বাধ্য হয়ে তারা শহরের প্রধান সড়কে চলে এসেছে। তো আসলে তারা এক প্রকার নিরুপায় হয়ে সড়কের উপরে এসে বসেছে বলে ধারণা করা হচ্ছে। তো এতে করে যেমন শহরের বাসিন্দারও সমস্যা হচ্ছে, একই শহরে যানজটে মানুষের কিছুটা নাকাল হচ্ছে, আসলে মানুষের কিছুটা সময় ব্যয় হচ্ছে। তো আপনাকে যদি বাজার দর নিয়ে বলতে চাই যে আজকে খুচরা বাজার ঘুরে যেটি দেখা গেছে যে আসলে বাজারে সবজির দাম বেড়েছে, মাছের দাম বেড়েছে, একই সাথে যে গরু গোশত এবং যে খাসি গোশতের বাজার অপরিবর্তিত রয়েছে, কিন্তু কিছুটা মুরগির দাম কিছুটা কমতির দিকে রয়েছে বলে জানা গেছে। তো আমি এখন বাজার পরিস্থিতি নিয়ে বা বাজারের দাম নিয়ে আমি কথা বলবো একজন ক্রেতার সাথে, তার কাছে জানতে চাইবো যে মানে আপনি বাজারে ঘুরে আপনি কি দেখছেন বা কেমন দাম দেখছেন আপনি? মোটামুটি মুরগির দাম একটু কম আছে এবং মাছের দাম তুলনামূলক বেশি। যেগুলো ওয়েস্টেজ মাছ এগুলোর দাম কম, কিন্তু যেগুলো একটু ভালো মানের মাছ ওগুলোর দাম অনেক বাড়তি তুলনামূলক। আর মুদি পণ্যের দাম কেমন? আর মুদি পণ্যের দাম, পেঁয়াজের দাম বাড়তি, এরপরে রসুনের দাম বাড়তি, এগুলো একটু বাড়তি, আলুর দাম বাড়তি এবং চিড়া মুড়ি ত্রাণের যে সামগ্রীগুলো এগুলোর দাম অনেক বাড়তি রাখতেছে তারা। এবং জলাবদ্ধতার কারণে আমাদের এখানে যে গাড়ি সার্ভিস গুলো এখানেও অনেক বেশি ভাড়া নিতেছে। আর সবজির বাজার কি দেখছে? সবজির বাজার মোটামুটি আছে এবং দেখা যায় কিছু মাল আছে, যেমন সিম আজকে 240 টাকা, ধনিয়া পাতা অনেক দাম। আর ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটা বলছিলেন যে মাছের বাজারের দাম, মাছের বাজার অতিরিক্ত দাম রাখা হচ্ছে, সবজির দামও কিছুটা
স্থিতিশীল আছে, তবে তা যে কিছু কিছু সবজির দাম বাড়তি বলে তিনি অভিযোগ করেন। একই সাথে মুদি পণ্যে যে শুকনো খাদ্য রয়েছে এগুলোর সংকট রয়েছে বলে তিনি জানিয়েছেন। নোয়াখালীর বাজার পরিস্থিতি নিয়ে হচ্ছে আমার কাছে সর্বশেষ লিনিয়া। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালীর বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী সুজনের কাছ থেকে। গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে ফিরে এনে বিচার করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, দুর্নীতি আর আয়না ঘরের নামে নির্মমতার কারণে তাকে বিচারের মুখোমুখি করা উচিত। দেশ টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতকে বন্ধু হিসেবে চাই, প্রভু হিসেবে নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে প্রকৃত গণতান্ত্রিক সরকার কাঠামো ফিরিয়ে আনার দাবিও জানান জিএম কাদের। ফখরুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় তীব্র সমালোচনা করেন জাতীয় পার্টির শীর্ষ নেতা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি ও সমসাময়িক রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেন দেশ টিভির সাথে। উনি রাজনৈতিক নেতা, উনি যদি কোনো কাজ করে থাকেন, উনি দেশে থাকবেন, দেশের মানুষের কাছে জবাবদিহি করবেন। নির্বিচারের লুণ্ঠন, অর্থ সম্পদের লুণ্ঠন করা হয়েছে এবং আইনগতভাবে থাকলে বৈধতা দেওয়া হয়েছে এবং এগুলো কোনো গোপনীয়তা করা হয়নি। আয়নাঘরটা তো অ্যানাদার ডাইমেনশন, যে লোকটাকে নিয়ে এসে আটক করা, টর্চার করা হচ্ছে। এটা তো আমি এখনো বুঝতে পারলাম না। মানে এটা একটা বিভৎস ঘটনা। বাংলাদেশে কেন, আমার মনে পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা আছে বলে আমার জানা নেই। তবে সরকার প্রধান এগুলোর কোনো দায় দায়িত্ব এড়াতে পারেন না। বলেন, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির দায়ে বিচারের মুখোমুখি করতে হবে শেখ হাসিনাকে। হেলিকপ্টার থেকে দেখে অথবা বাড়ির ছাদ থেকে দেখে শত শত মানুষের মধ্যে আপনি কিছু মানুষকে গুলি করে মারলেন, রাস্তায় হঠাৎ করে দাঁড়িয়ে লোকজন হেঁটে যাচ্ছে, হঠাৎ করে গুলি করলেন, এরকম ঘটনা ঘটেছে। এগুলো তো নির্বিচার হত্যা, এগুলো তো বিচার হতেই হবে। কেননা আমি মনে করি যে কোনো মানুষকে তো এই অধিকার কেউ দেয়নি। এত বড় ঘটনা ঘটে গেছে, উনি ছিলেন চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, ওনার হাতে দিয়ে এত ঘটনা হয়েছে, কাজে বিচার তো করতেই হবে। বিচার অর্থ ন্যায় বিচার। শেখ হাসিনা তো এটার দায় দায়িত্ব এড়াতে পারে না, ওনাকে ফিরিয়ে আনা উচিত। ওনার অ্যাকচুয়ালি বিচারের সম্মুখীন হওয়া ওনার জন্য দরকার ছিল। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, একটানা 16 বছর ধরে আওয়ামী লীগের প্রতি ভারত সরকারের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। তিনি বলেন, ভারতের জনগণের সাথে কোনো শত্রুতা নেই বাংলাদেশের। আমাদের সঙ্গে ভারতের জনগণের কোনো শত্রুতামি নেই, ভারতের সঙ্গে আমাদের শত্রুতামি নেই। আমাদের শত্রুতা হলো ভারতের বর্তমান সরকারি ব্যবস্থা, যারা অকুণ্ঠভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, জনগণের কথা চিন্তা করেনি, বা জনগণ যে আওয়ামী লীগের অত্যাচারে নির্যাতিত হচ্ছে সেটার বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেননি। এটাই জনগণের ক্ষোভ বর্তমান ভারতীয় সরকারের বিষয়। আমরা বন্ধুত্ব চাই, আমরা আমার ভারতকে বন্ধু চাই। এই মুহূর্তে নির্বাচনই একমাত্র সমাধান নয়, বরং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করা উচিত বলে মনে করেন জিএম কাদের। অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও সমর্থন জানান জাতীয় পার্টির এই শীর্ষ নেতা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। গত 16 বছরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বে গঠিত কমিশনের অপর 4 সদস্য হলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। এই কমিশনকে আগামী 45 কার্য দিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2010 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 অগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কাজ করতে এই তদন্ত কমিশন। ছাত্র জনতার আন্দোলন ঘিরে জুলাই আগস্টে গণহত্যা তদন্তে নেমেছে জাতিসংঘ। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান রোরি মুগোভ্যান জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রাথমিক আলোচনা সফল হয়েছে। আর এ কাজে জাতিসংঘের তদন্ত দলকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক দমনপীড়ন চালায় সরকার। পুলিশ সহ বিভিন্ন বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিহত হয় বিপুল সংখ্যক মানুষ। সহিংসতা ও গণহত্যার তদন্তে ঢাকায় জাতিসংঘের 3 সদস্যের কারিগরি কমিটি তদন্তের অংশ হিসাবে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বৈঠক শেষে জাতিসংঘ মিশনের প্রধান রোরি মুগোভ্যান জানান, জুলাই আগস্টে গণ অভ্যুত্থান ঘিরে কি ঘটেছিল তা তদন্তে এসেছেন তারা। এ নিয়ে প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে।
the UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months, as requested by the interim government, but also looking at some of the areas we could. আর গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএন মিশনে আমাদের আরো এখনো আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন 1 নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে যেন আরো বেশি প্রতিনিধি যেতে পারে সেই বিষয়ে আহ্বান জানান উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। লক্ষ্মীপুরের নাজুক বন্যা পরিস্থিতি, ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি আপনি আমাদেরকে জানাবেন। লিনিয়া, লক্ষ্মীপুরের পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ আকার ধারণ করছে, অর্থাৎ প্রতিদিনই পানি বাড়ছে এবং এই পানি বাড়ার ফলে এখানকার যে মানুষরা রয়েছে তারা চরম ভোগান্তিতে পড়েছে। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর শহরের যে চিত্রটি সেটি হচ্ছে গতকালের তুলনায় আজকে এখানে পানি বেড়েছে, প্রায় 2 ইঞ্চি পানি বেড়েছে, অর্থাৎ পানি নামার যে সুযোগটা সেটা কিন্তু নেই, কারণ টানা বৃষ্টি হচ্ছে এবং কিছু সময় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ফলে কিন্তু এই পানি বেড়ে চলছে, বন্যার পানি। একই সঙ্গে যদি বলি যে শহরের বাইরে যে থানাগুলো রয়েছে, রামগতি, রামগঞ্জ, লক্ষ্মীপুর সদর এবং কি চন্দ্রগঞ্জ, অর্থাৎ সবগুলো থানাধীন প্রায় 95% এলাকায় প্লাবিত হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের সরবরাহ নেই, বিশুদ্ধ পানির সরবরাহ নেই। এখানকার মানুষ যারা রয়েছে যারা আসলে এখন মানবতার জীবনযাপন করছে এবং তাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে দীর্ঘ 8 থেকে 10 দিনের যে পানি বাড়ার ফলে ঘর বাড়িতে নিজেরা তো থাকতে পারছেন না এবং তারা হচ্ছে আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়েছেন এবং ক্ষুধার তাড়নায় এই মানুষগুলো এখন মেইন সড়কগুলো অবস্থান নিয়েছে। যেহেতু মেইন সড়ক দিয়ে কিছু ত্রাণ আসছে, সে ত্রাণের গাড়ি দেখা মাত্রই তারা হুমড়ি খেয়ে পড়ছে, অর্থাৎ হুমড়ি খেয়ে ত্রাণ নেওয়ার জন্য তারা খুবই হাহাকার করছে এবং সে অবস্থায় সেখান থেকে সে ত্রাণের গাড়িগুলো মূলত এলাকার ভেতরে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোর ভেতরে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আর এছাড়াও যেগুলো সম্ভব হচ্ছে সেগুলো মেইন সড়ক দিয়ে যতটুকু যাওয়া যায় ততটুকু যাচ্ছে, কিন্তু একবারে ভেতরে যে এলাকাগুলো রয়েছে সেগুলোর অবস্থা খুবই ভয়াবহ এবং সে এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো না গেলে যে মানবিক বিপর্যয় সেটি চরম আকার ধারণ করবে। তো লিনিয়া, এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুরের নাজুক বন্যা পরিস্থিতি এ বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী আরিফের কাছ থেকে। হোমিও বোর্ডের রেজিস্ট্রার থেকে 50 কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলম। রেজিস্ট্রার হয়ে 15 বছরে হোমিও মেডিকেল কলেজের অনুমোদন, শিক্ষক নিয়োগ, সার্টিফিকেট বাণিজ্য করে হাতিয়েছেন কোটি কোটি টাকা। ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, পরিবহন ব্যবসায় সবই করেছেন জাহাঙ্গীর আলম। লুটেপুটে হোমিও বোর্ডে কায়েম করেছেন পরিবারতন্ত্র। জাহাঙ্গীর আলমের দুর্নীতির বিষয়ে প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ফখরুল ইসলামের আরও একটি রিপোর্ট। জাহাঙ্গীর আলম বাড়ি, গাড়ি, প্লট ও ফ্ল্যাটের মালিক। বিলাসী বাড়ি করেছেন চাঁদপুরে, আছে ঢাকা টু চাঁদপুর পরিবহন ব্যবসাও। নামে বেনামে গড়েছেন সম্পদ, বিত্ত বৈভব। হঠাৎ এত বিত্ত বৈভবের রহস্য মিরপুরে হোমিও মেডিকেল কলেজের ছাত্রলীগের পদ। ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথেই ঢুকে পড়েন হোমিও বোর্ডের সহকারী রেজিস্ট্রার হিসেবে। জাহাঙ্গীর আলম হোমিওপ্যাথি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান। 2009 সালে বাংলাদেশ হোমিও বোর্ডে সহকারী রেজিস্ট্রার পদে আবেদন করলেও অভিজ্ঞতা সনদ জালিয়াতি করেই চাকরি নেন এই জাহাঙ্গীর। এরপর 2012 সালে হয়ে যান অস্থায়ী রেজিস্ট্রার। সেখানে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই বাংলাদেশ হোমিও বোর্ডের রেজিস্ট্রার বনে যান যোগসাজশ আর ঘুষের বিনিময়। 2009 সাল থেকে হোমিও বোর্ডের রেজিস্ট্রার হয়ে ডাক্তার জাহাঙ্গীর আলম আজও বহাল তবিয়তে। হোমিও বোর্ডে সদস্য কর্মকর্তা বদল হলেও বদল হয় না জাহাঙ্গীর। হোমিও বোর্ডের রেজিস্ট্রার পদটিকে নিজের পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছেন জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম মিরপুর সেনপাড়ার এই রশিদ টাওয়ারে ৭০ লাখ টাকায় কেনেন ১৩৫০ বর্গফুটের ফ্ল্যাট। চাঁদপুরের কচুয়ায় কেনেন ১২ শতক জমি। নিজ এলাকার তুলপায়ে ২ দাগে কেনেন আরো ২১ শতাংশ জায়গা। এছাড়া চাঁদপুর কচুয়ায় আরো ৩২ শতাংশ জমি কেনেন। ঢাকায় ২০ লাখ টাকায় কেনেন আরো একটি ফ্ল্যাট। জাহাঙ্গীরের সম্পদের মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন। এছাড়া 10টি ব্যাংক অ্যাকাউন্টে জাহাঙ্গীর আলমের নগদ অর্থ, 50 ভরি স্বর্ণ সহ প্রায় ৭৩ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। দুদকের অনুসন্ধানে উঠে আসে জাহাঙ্গীর আলমের মোট সম্পদের বেশিরভাগই জ্ঞাত আয় বহির্ভূত। জাহাঙ্গীর আলম এত সব সম্পদ অর্জন করেছেন হোমিওপ্যাথি বোর্ডকে ব্যবহার করে। সারা দেশে ২৭টিরও বেশি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অনুমোদন দেওয়ার নামে জাহাঙ্গীর আলম সিন্ডিকেট হাতিয়ে নেন বিপুল পরিমাণ অর্থ। অভিযোগ আছে প্রতিটি হোমিও কলেজে শিক্ষক কর্মচারী নিয়োগেও হাতিয়ে নিয়েছেন ২ থেকে ৭ লাখ টাকা। ২০২৩ সালে হোমিও বোর্ড ভেঙে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল গঠন হলে জাহাঙ্গীর আলম এখানেও বহাল তবিয়তে নিয়ন্ত্রণ করছেন দেশের হোমিও শিক্ষা খাত। সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম অনিয়ম দুর্নীতি আড়াল করতে এবার প্রতিষ্ঠা করেন এশিয়ান হোমিওপ্যাথি মেডিকেল লীগ। এত সব অভিযোগের বিষয় জানতে গেলে জাহাঙ্গীর আলম চমকে যান। আমি ১০০ কোটি টাকার মালিক। আমার একটা ফ্ল্যাট, ব্যাংক লোন, একটা গাড়ি, ব্যাংক লোন, ঢাকা চট্টগ্রাম রোডে ৬টা বিলাসবহুল গাড়ি, লন্ডনে আমার অফিস এই ফাউন্ডেশনের। রাজনৈতিক পরিচয়ের আড়ালে জাহাঙ্গীর আলম সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতি বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ২০০৮ থেকে ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত কুষ্টিয়া জেলায় চালিয়েছেন ত্রাসের রাজত্ব। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। উপজেলা চেয়ারম্যান থেকে জেলা পরিষদের চেয়ারম্যান সবই হয়েছেন অবৈধভাবে ক্ষমতার জোরে। জেলা পরিষদকে পরিণত করেছেন দুর্নীতির আখড়াখানায়, গড়েছেন সম্পদের পাহাড়। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ঘটিয়েছেন গুম খুনের মতো ঘটনাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান দীর্ঘ ১.৫ যুগ ধরে ক্ষমতার দাপটে কুষ্টিয়া জেলায় চালিয়েছেন ত্রাসের রাজত্ব। উপজেলা চেয়ারম্যান থেকে জেলা পরিষদের চেয়ারম্যান সবই হয়েছেন অবৈধভাবে ক্ষমতার জোরে। জেলা পরিষদকে পরিণত করেছেন দুর্নীতির আখড়াখানায়। প্রকল্পের টাকা আত্মসাৎ, দোকান বরাদ্দের টাকা ৯/৬, হাটঘাটের ইজারায় অনিয়ম সহ ফান্ডের কোটি কোটি টাকা করেছেন লুটপাট। যে রাস্তাঘাটগুলোতে খরচ হওয়ার কথা ছিল নর্মালি ২ কোটি টাকা, সেখানে তারা ২০০ কোটি টাকার একটা প্রজেক্ট বের করছে। কুষ্টিয়া জেলায় ভূমিদস্যু নামে পরিচিত। তিনি জেলা পরিষদের যখন চেয়ারম্যান ছিলেন তখন দোকান, মার্কেট নির্মাণে অনিয়ম, বরাদ্দর টাকা আত্মসাৎ এবং দোকান বরাদ্দের টাকা আত্মসাৎ, হাট ঘাট ইজারা দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছে। ২০১৪ সালে এই সদর উদ্দিন খান জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকে ক্ষমতার দাপটে কুষ্টিয়া জেলায় চালিয়েছেন দখলদারিত্ব, অত্যাচার ও লুটপাটের মহাযজ্ঞ। করেছেন জোরপূর্বক অন্যের জমি বাড়ি, মার্কেট দখল, চালিয়েছেন সাধারণ মানুষের উপরে অমানবিক নির্যাতন। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ঘটিয়েছেন গুম খুনের মতো ঘটনাও। মানুষের সম্পত্তি জোর করে রেজিস্ট্রি করে নিছে এবং সে তরসর সেল গঠন করছে। সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, যেমন শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরপর ৩ বার নির্বাচিত। সে কুষ্টিয়ার একটা ত্রাস কায়েম করে রেখেছিল। মানুষ আতঙ্কে তার উপরে এতদিন কথা বলতে পারেনি। মানুষদের উপরে যেসব নির্যাতন করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর এই নেতার নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। আওয়ামী লীগ নেতা সদর উদ্দিন খানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছে, তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করা হোক। এই দুর্নীতির সাথে যারা জড়িত, সংশ্লিষ্ট ওই পিয়ন থেকে শুরু করে আপ টু বটম যারা জড়িত, আমি মনে করি সবাইকে শাস্তির আওতায় আসা উচিত। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় কুষ্টিয়ার ত্রাস জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।